দেখো আজ আমরা শিখবো খুবই প্রয়োজনীয় একটি টেন্স, ঠিক আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্সটা কিন্তু আমাদের বানিয়ে লেখার জন্য খুব কাজে আসে। ঠিক আছে, যদি তোমরা মনে করো যে কোনো রাইটিং লিখবে, যেমন ধরো কোনো স্টোরি বা কোনো দেখা যাচ্ছে চিঠি লিখবে, কোনো একটা স্থানের বর্ণনা দিয়ে বা কোনো কোথাও গিয়েছিলে তুমি বেড়াতে, সেই জায়গার বর্ণনা দিয়ে বা কোনো রিপোর্ট লিখছো, সেক্ষেত্রে কিন্তু এই টেন্সটা খুব ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এই টেন্সটা যদি না জানো, তাহলে ওই ধরনের রাইটিং আসলে তুমি কিন্তু বানিয়ে নিজের থেকে লিখতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ এই টেন্সটা কিন্তু ভালো করে শিখতেই হবে, তাহলে কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, অনেক রাইটিং শুধুমাত্র একটা টেন্স দিয়েই অনেক কিছু লেখা যায়। দেখো তাহলে আমাদের কি পাস্ট ইনডেফিনিট টেন্সটা শিখতে হবে। দেখো তাহলে প্রথমে কি করবো, পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি জিনিস দেখো। তাহলে যেসব কাজ অতীতকালে হয়েছিল বা ঘটেছিল, অর্থাৎ যে কাজ অলরেডি হয়ে গেছে, মানে ওটা অতীত হয়ে গেছে, সেই কাজগুলো যদি এরকমের বোঝায়, ঠিক আছে, তাহলে তাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। ঠিক আছে, তাহলে যে কাজটা ঘটে গেছে ভাবে, ধরো তুমি কালকে কোথাও একটা গিয়েছিলে, ঠিক আছে, বা কোথাও কিছু একটা খেয়েছিলে বা কিছু করেছিলে, সেই সমস্ত কথা বর্ণনা করতে গেলে যে রকমের কথাগুলো আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে এই টেন্স। অর্থাৎ যে কাজটা তোমার করা হয়ে গেছে, অর্থাৎ অতীত হয়ে গেছে এটা। ঠিক আছে, সেই কথাগুলো তুমি কোথাও গিয়েছিলে, যেমন ধরো গতকাল গতকাল তুমি যা যা করেছিলে, ওই সব কিছু যদি তুমি বলতে চাও, তাহলে তোমাকে এই টেন্সটাই ব্যবহার করে লিখতে হবে। অন্য কোনো টেন্সে লিখলেই কিন্তু সেগুলো ভুল হয়ে যাবে, সেটা কিন্তু এই টেন্সে পড়বে না, এবং এই টেন্সে না পড়লে তুমি যা যা লিখবে, যেভাবে লিখবে, সবই ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে কাজ ধরো অতীতে হয়ে গেছে, অর্থাৎ তুমি গতকাল ধরো যা যা করেছো বা তার আগে যা যা করেছো, ওই কথাগুলো বলতে গেলে তোমাকে এই টেন্সটা ব্যবহার করতেই হবে। এবার দেখো তাহলে তাহলে এই টেন্সটা আমরা চিনব কি করে, চেনার উপায় কি। আগেরগুলো দেখো আমরা সেম টু সেম কি বাংলাটা দেখে চিনবো যে কোনটা কোন টেন্স, শেষের শব্দটা দেখে, শেষের শব্দটা দেখে আমরা চিনবো। তাহলে এটাকে এখানে কি দেখবো আমরা, বাংলা বাক্যের শেষে, অর্থাৎ এরকম একটা বাংলা বাক্য থাকবে, তার শেষে এই যে লাম লে ল লেন। দেখো যেমন এই লাম লে ল লেন, এটা তোমাদের খাটাতে হবে শব্দটা কেমন হবে। দেখো ধর আমি গিয়েছিলাম, দেখো এই শব্দের লাস্টে লাম কথাটা আছে, তারপরে লে আছে, এই যে লে, ল আছে, গিয়েছিল, ঠিক আছে, লেন গিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই রকমের শব্দগুলো এইভাবে প্রত্যেকটা কাজ, ধরো আমি পড়েছিলাম, তাহলে পড়েছিলাম, আমি খেয়েছিলাম বা তুমি খেয়েছিলে, ঠিক আছে, তুমি এখানে তুমি পড়েছিলে বা তুমি সে পড়েছিল, ঠিক আছে, এই রকমভাবে এইগুলো সব খাটবে। ঠিক আছে, তাহলে এই রকমের বাংলা দেখে আমরা বুঝে যাব। তাহলে কি দেখো এখানে কি লিখেছি, এই ধরনের শব্দ থাকে, অর্থাৎ এরকমের শব্দ থাকলে আমরা বুঝে যাব যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে পড়েছে। ঠিক আছে, এরপর দেখো এছাড়া আরও একটা এই টেন্সের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই টেন্সটা যেহেতু রাইটিং এর ক্ষেত্রে এবং গল্প লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই জন্য এছাড়া কি ধরনের শব্দ থাকে দেখো, বললো, করলো, ধরলো, তারপর ধরো আমি জানতাম, সে জানতো, সে বলতো। তাহলে এই রকমের শব্দগুলো যদি থাকে, এই ধরনের শব্দ থাকলেও কিন্তু এই টেন্সেই পড়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে আমরা লিখে দিয়েছি এই ধরনের শব্দও থাকে। অর্থাৎ তাহলে দুই ধরনের শব্দ আমরা দেখতে পাবো, একটা হচ্ছে এই যে ছিল, লামলে, ল, এই ধরনের শব্দ, আর একটা হচ্ছে এই বললো, করলো, ধরলো, বা আমি জানতাম, আমি বলতাম, ঠিক আছে, আমি করতাম। তাহলে এই জাতীয় শব্দ থাকলে সেটাও তোমার এই টেন্সেই পড়বে। এবার এই টেন্সে পড়লে আমরা দেখো এই গঠন অনুযায়ী করলে আমাদের এর যেরকমই বাংলা আসুক না কেন, এই বাংলাটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা ট্রান্সলেট করা হয়ে যাবে। দেখো তাহলে আমাদের গঠনে কি ফলো করতে হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট আসবে, তারপরে V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম। V2 কে আমরা আগেও দেখিয়েছি। ধরো আমি বললাম কি, আমি ধরো বললাম গো, ওয়েন্ট, গান। তোমাদের এই জন্য প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল জানতে হবে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল না জানলে কিন্তু খুবই অসুবিধা হবে, এই জন্য আগে এগুলো জানা উচিত। এটা এখানে বলা হয় V1, ঠিক আছে, এটাকে বলা হয় V2, আর এটাকে বলা হয় V3, মানে ভার্বের এটা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম। ঠিক আছে, যেহেতু পাস্ট টেন্স, ঠিক আছে, এই জন্য আমাদের পাস্ট ফর্ম বুঝবে। ঠিক আছে, আর আমরা প্রেজেন্ট টেন্সে এই ফর্ম ব্যবহার করেছি, আর যেহেতু পাস্ট টেন্স এবার আমাদের এই পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। অর্থাৎ যেটা ভাবকে যে গিয়েছিল মানে গো, গো মানে যাওয়া, তাহলে এখানে গো না লিখে আমরা এই গোয়ের পাস্ট ফর্ম আমাদের অর্থাৎ ওয়েন্ট লিখতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করবো, দেখো আমি গতকাল বাজারে গিয়েছিলাম,
তাহলে ধরো আমাকে এটা ট্রান্সলেট করতে হবে, তাহলে আমি এটা কীভাবে ইংলিশে ট্রান্সফার করব? দেখো, তাহলে প্রথমে সাবজেক্ট দেবো, সাবজেক্ট, তারপরে দেখো ভার্ব টু। ভার্ব কোনটা আমি কি বলেছিলাম? যদি কিছু না বুঝি দেখবো লাস্টে যে শব্দটা আছে এটাই হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে, তাহলে লাস্টে কি আছে দেখো, গিয়েছিলাম। আর তাহলে যাওয়ার ইংরেজি কি? গো, গো। তাহলে এটার গো, এটার কি পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্মে যে আমরা লিখেছি ওয়েন্ট হয়। তাহলে এখানে আমরা গো না লিখে আমরা এখানে ওইটার পাস্ট ফর্ম ওয়েন্ট লিখে দেবো। ঠিক আছে, আর গোর পরে আমরা কি বলেছি? গোর পরে অটোমেটিক্যালি সবসময় টুটা বসে যাবে। সে গোর থেকে ওয়েন্ট হোক, গান হোক, ওর পরে অটোমেটিক্যালি টুটা তোমাকে বসাতেই হবে, তা না হলেই ভুল হয়ে যাবে। তাহলে ওয়েন্ট টু কোথায় গিয়েছিলাম? বাজারে। তাহলে এখানে মার্কেট, ওয়েন্ট টু মার্কেট। তারপর তুমি টাইমটা বসিয়ে দেবে, গতকাল। তার মানে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, গতকাল গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা দেখবো, দেখো আরেকটি বাক্য, যেটা সে একটি ব্যাগ কিনেছিল। দেখো এখানে কিনেছিল, একটি ব্যাগ কিনেছিল। তাহলে এটা কি লিখবো আমরা? দেখো সেম টু সেম, একই নিয়ম। অর্থাৎ তাহলে কি লিখবো আমরা? সে, হি বা সি লিখতে পারো। হি দিলে ছেলেদের বোঝাবে, সি দিলে মেয়েদের বোঝাবে। তাহলে সে, তারপরে কি দেবো আমরা? ভার্ব, ভি টু। এখানে এখানে বাংলা লেখা যা থাকুক তোমার কিন্তু ডাইরেক্ট ভার্ব হয়ে যেতে হবে, নিয়মের বাইরে গেলেই ভুল। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে কিনেছিলাম মানে কেনা ইংরেজি কি? বাই। বাই থেকে কি হয়? দেখো এখানে বাই, বাই থেকে হয় বট, বট আবার বট হয়, মানে ভিতরি ফর্মও বট হয়। ঠিক আছে, বট। তাহলে আমরা এখানে দেব কি? বট। বাই থেকে ওটা বট হয়ে যাবে। তাহলে এই বট কি কিনেছিল? একটি ব্যাগ। তাহলে এ ব্যাগ। ঠিক আছে, এইভাবে তাহলে আমাদের করে ফেলতে হবে। তাহলে এইভাবে তোমরা সেন্টেন্সটা ভালো করে শিখে বুঝে তারপরে স্ট্রাকচারটা ফলো করে করলেই তোমরা নিজেরা এই ধরনের বাক্য কিন্তু নিজেরা তৈরি করতে পারবে। ঠিক আছে, এবার দেখবো আমরা দেখো, যদি আমরা এই ধরনের বাক্যগুলো করি, সে বললো, সে করতো, আমি জানতাম, বা আমি তাকে চিনতাম। ধরো আমি এইটুকু মুছে দিচ্ছি গঠনটা, তোমরা সবাই লিখে নেবে। লিখে নিয়ে আমি তোমাদের বোঝার জন্য আরো দু একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি এখানে লিখলাম 3 নম্বর উদাহরণ। ধরো আমি বললাম, আমি লোকটিকে আমি বললাম চিনতাম। চিনতাম আর জানতাম একই কথা। ঠিক আছে, চিনতাম, আমি লোকটিকে চিনতাম। তুমি যদি এরকম কথা বলো, আমি ওকে চিনতাম, লোকটিকে চিনতাম বা ছেলেটিকে চিনতাম, তাহলে আমি কি করব? আই, প্রথমে সাবজেক্ট, তারপরে বা চেনার ইংরেজি চিনতাম। অর্থাৎ চেনার ইংরেজি কি? নো মানে চেনা বা জানা। নো, নো বানানটা দেখবে KNOW। তাহলে নো এর পাস্ট ফর্ম কি? এই জন্য প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল জানতে হবে, নিউ, KNW, আই নিউ, আমি চিনতাম। তারপরে কি? লোকটিকে। তাহলে এখানে দা ম্যান, এখানে দা বসালাম কেন? মনে রাখতে হবে, যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে লোকটিকে চিনি, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য তার আগে আমরা দা দেবো। ঠিক আছে, এই জন্য দা ম্যান হলো। তাহলে এইভাবে তোমরা যে ধরনের এই রকমের বাংলার মধ্যে পড়ে গেলে তোমরা এই স্ট্রাকচারটা ফলো করে, ঠিক আছে, এই রকমের বাক্য সব নিজেরা তৈরি করতে পারো। এবং রাইটিং লেখার ক্ষেত্রে বা রাইটিং লেখার সময় কিন্তু তোমরা এরকম বাক্যগুলো ব্যবহার করে নিজেরা বানিয়ে সেই রাইটিংটাও লিখে ফেলতে পারো। ঠিক আছে, কোথাও গিয়েছিলে সেই জায়গার বর্ণনা দেবে, তাহলে সেই বর্ণনাগুলো সব এই টেন্সে দিয়ে দিলে তোমার অটোমেটিক্যালি লেখাটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের, তোমরা সবাই ভালো করে শিখে নেবে।